আর এবার এক কারখানার জল থেকে কিভাবে দূষণ হচ্ছে আপনাদের সেই ছবিটা দেখাবো। দেখুন, কারখানার জল থেকে নোংরা জল বেরিয়ে রীতিমতো দূষণে ভরে গেছে গোটা এলাকা। ঘোলা বোটঘর এলাকার গেঞ্জি কারখানার রাসায়নিক জল বেরোচ্ছে। দেখুন, এই যে জল বেরোচ্ছে সেই জলে কিন্তু রীতিমতো বিপদ ছড়িয়ে পড়ছে। সেই রাসায়নিক জলে ঘোলার নোয়াই খাল একেবারেই দূষিত হয়ে যাচ্ছে। খাল ছাড়াও আশেপাশের দূষণ ছড়ানোর অভিযোগ উঠছে। ঘোলা বোটঘর এলাকায় অধিকাংশ গেঞ্জি কারখানায় কিন্তু অবৈধ এবং সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরাও। কি কি অভিযোগ উঠছে আপনাদের সেই অভিযোগ আগে শোনাবো। সবারই অসুবিধা, আগে সবাই স্নান করতো, মাছ টাছ ধরতো, সবই। এখন এই যে লোকেরও অসুবিধা হচ্ছে তো। এগুলো কেন কি করবো, এই যে কারখানার জল ফেলছে, বিষাক্ত জল। হ্যাঁ বিষাক্ত জল। আমাদের অসুবিধা এই যে রঙের একটা গন্ধ, এইটাই। আচ্ছা, পচা গন্ধ। এটা ভালো হলে মানে পরিষ্কার থাকলে ভালো হয়। আমাদের যে একটা খাল আছে এখানে, সেই খাল দিয়ে জলের রিওয়াল পাম্প আছে, সেই পাম্পে থেকে জল যায় মাঠে। সেখানে 100 থেকে 150 বিঘে জমি আছে আমাদের ভাটপাড়া নোয়াপাড়াতে। নোয়াপাড়ার 100 বিঘে, আমাদেরটা 150 বিঘে। এই জল গেঞ্জি কারখানার দূষিত জল খালে পড়ছে, সেই থেকে চাষের জমিগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। বারে বারে আমরা এডিওকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, কোনো কাজ হয়নি। পঞ্চায়েতকেও জানিয়েছি, পঞ্চায়েত জানে তো। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে হবে, কি করবেন, যে যাতে পরিশোধের জলটা ভালো পড়ে খালে, চাষের জমিটা নষ্ট না হয় যাতে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুবীর। সেখান থেকে একাধিক অভিযোগ উঠছে, যেমন শারীরিক সমস্যা হচ্ছে, তারই পাশাপাশি চাষের ক্ষতি হচ্ছে এবং যে অভিযোগ উঠছে সেই কারখানায় নাকি অবৈধ এবং বারবার জানানোর পর বিভিন্ন জায়গাতেও কোথাও কোনো সুরাহা হয়নি। তাহলে কেন সুরাহা হচ্ছে না? গলতটা কোথায়? কার দোষ? দেখো, এমনই অভিযোগ উঠেছে ঘোলা বোটঘর এলাকাতে, এবং এই এলাকাতে প্রচুর গেঞ্জি কারখানা রয়েছে এবং তার মধ্যে কিন্তু বৈধ যতটা রয়েছে তার থেকে বেশি অবৈধ গেঞ্জি কারখানা রয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ। এবং এই গেঞ্জি কারখানা থেকে এই যে বিষাক্ত রাসায়নিক জল, এই রাসায়নিক জল কিন্তু প্রাচীন যে নোয়াই খাল, সেই নোয়াই খালে গিয়ে পড়ছে এবং এর ফলে যেমন নোয়াই খালের জল দূষিত হচ্ছে, নোয়াই খালে যে মাছ, সে মাছ কিন্তু আর নোয়াই খালে দেখা যাচ্ছে না। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, পার্শ্ববর্তী যে সমস্ত এলাকা রয়েছে, সেই সমস্ত এলাকার যারা বয়স্ক মানুষ, তাদের কিন্তু শ্বাসকষ্ট জনিত সমস্যা হচ্ছে। এবং এই যে দূষণ, সেই দূষণের ফলে এলাকার মানুষের শারীরিক সমস্যা হচ্ছে। পাশাপাশি তোমাদের জানিয়ে রাখি, এই নোয়াই খালের যে জল, সেই জল পার্শ্ববর্তী যে চাষের জমি, প্রায় 300 বিঘে চাষের জমি রয়েছে, এই এলাকায় চাষের জমিতে ঢুকে যাচ্ছে। তার ফলে চাষের জমি নষ্ট হচ্ছে, চাষিরা চাষ করতে পারছেন না। এবং এই গোটা ঘটনায় প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে কিন্তু জানানো হয়েছে, কিন্তু কারোর তরফ থেকে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এবং এই ঘটনায় এলাকার বাসিন্দা যারা রয়েছেন, তারা সহ যারা চাষিরা রয়েছেন, তারাও কিন্তু এই ঘটনায় সরব হয়েছেন এবং তারা বলছেন যে প্রশাসন সরকারি দপ্তরে বারংবার জানানো সত্ত্বেও কোনো রকম কোনো কাজ হয়নি। এবং তারা এটাও অভিযোগ করছেন, যারা গেঞ্জি কারখানার মালিক রয়েছেন, যারা প্রভাবশালী, তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে কোনো প্রভাবশালী লোকের সাথে হাত মিলিয়ে তারা কিন্তু দিব্যি এই ধরনের ব্যবসা চালিয়ে যাচ্ছেন, এবং যার ফলে এলাকার মানুষ থেকে শুরু করে চাষের জমি নষ্ট হচ্ছে এবং এলাকার মানুষ যথেষ্ট সমস্যার সম্মুখীন পড়েছেন। বেশ, আর পদক্ষেপের আশ্বাস দিয়েছেন বিধায়ক ও পঞ্চায়েত। পঞ্চায়েতগতভাবে আমরা দীর্ঘদিন গেঞ্জি কারখানার অ্যাসোসিয়েশনকে, আমরা বোটঘর তালবান্দাই অ্যাসোসিয়েশনকে আমরা বলেছি যে এই গেঞ্জি কারখানার জলগুলো টিটিপি প্ল্যান্টের মাধ্যম দিয়ে আপনারা শুদ্ধ করে জলটিকে খালের মধ্যে ফেলুন, কিন্তু ওনাদের বলা সত্ত্বেও ওনারা দীর্ঘদিন ধরে করছেন না। আর এই খালের জলেই আমাদের গ্রামীণ অঞ্চলে চাষবাস হয়, সেই চাষবাসগুলো ঠিকঠাক হচ্ছে না। আমাদের খড়দার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কেও আমরা জানিয়েছি ব্যাপারটা, উনিও জানেন, উনিও অ্যাসোসিয়েশনকে বলেছেন। আশা করি খুব তাড়াতাড়ি সুরাহা করবো। মানে পঞ্চায়েত তরফ থেকেও আমরা এই ব্যাপার নিয়ে প্রত্যেকবারই আমরা অ্যাসোসিয়েশনকে বলছি। সমস্ত যারা যারা গেঞ্জি কল আছে তাদেরকে বলবো তারা নিজেরা অ্যাফ্লুয়েন্ট পাম্প বসাক, যেমন আমাদের এখানে তোমার লেদার কমপ্লেক্সে হয়েছে। ওই জুতোর থেকে ধরে যে জলটা বের হয়ে সেটা ওই অ্যাফ্লুয়েন্ট পাম্পের মাধ্যমে জলটা পরিষ্কার হয়ে খালে চলে যায়। এদেরও তাই করতে হবে, তা নাহলে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে মানুষের। নজর রাখবো, এপিক নিয়ে গরমিলের অভিযোগ নানা জায়গা থেকে উঠে আসছে। বারবার আমরা দেখছি তৃণমূলের স্ক্রুটিনি, আর সেখানে একের পর এক অভিযোগ সামনে আসছে। বাঁকুড়ার বিষ্ণুপুরে আবার একটু নজর রাখবো, ভূতুড়ে ভোটার সেখানে। বিষ্ণুপুরের মুনিনগর
কিভাবে ভুতুড়ে ভোটার? ভোটার লিস্টে 2 ভুতুড়ে ভোটার, লিস্টে 1 ভোটারের শুধুই এপিক নাম্বার, আর আরেক এপিক নাম্বার থাকলেও নেই নাম ও বাবার নাম। ঠিক কি ঘটেছে আরো ডিটেইল এ বিষয়ে দেবব্রত জানাতে পারবে। দেবব্রত, এই যে ভুতুড়ে ভোটার, এখানে কি গরমিল সামনে এলো? একদমই দেখো, তৃণমূল কংগ্রেসের যে লোকাল নেতৃত্বরা রয়েছে তারা মণিনগর গ্রামে যায় স্কুটনি করার জন্য। বাড়ি বাড়ি গিয়ে যখন তারা ভোটার লিস্ট চেক করে দেখে, ঠিক তখনই তাদের চক্ষু চড়ক গাছ। দেখা যায় যে ভোটার লিস্ট রয়েছে এলাকার, সেই ভোটার লিস্টে 981 নাম্বার সিরিয়াল এবং 985 নাম্বার সিরিয়াল, এই দুজন ভোটার ভুতুরে। কিভাবে ভুতুরে হলো সে তারা জানাচ্ছে যে 981 নাম্বার যে সিরিয়াল রয়েছে সেখানে এপিক নাম্বার রয়েছে, তার বাবার নামও নেই, তার ভোটারের নামও নেই, অথচ ছবি দেওয়া রয়েছে। এই ব্যক্তিকে কেউ চেনে না এলাকার মানুষ, স্বাভাবিকভাবেই তাদের সন্দেহ হয়েছে। অন্যদিকে যে 985 নাম্বার সিরিয়াল রয়েছে সেখানে একজনের নাম রয়েছে অনুরাধা বেরা, তার এপিক নাম্বার রয়েছে, ছবি রয়েছে। এই অনুরাধা এই এলাকার বাসিন্দাই নয়, কারণ যে জনপ্রতিনিধিরা রয়েছে তারা জানাচ্ছে যে তারা কোনোদিন দেখেনি, তারা চেনে না। গ্রামবাসীরা তারাও জানাচ্ছে যে তাকে কোনোদিন দেখেনি, চেনে না। অর্থাৎ এদের কোথা থেকে নাম এলো, কিভাবে নাম এলো, এটা নিয়েই কিন্তু একেবারে চাঞ্চল্য। একেবারে স্বাভাবিক। বেশ বেশ। এই যে নেতারা আপনার কাছে এসে যে জিজ্ঞাসা করলো, যে ভোটার লিস্ট দেখিয়ে একজনের নাম বললো, একে চেনেন আপনি? আমাকে জিজ্ঞাসা করছিল এরা কি এখানে বাসিন্দা ওঠে না, আমি বললাম না না এরা নয়। ওই অনুরাধা বেরা আপনাদের এখানে নয়? না না এখানে নয়, আমাদের গ্রামের কেউ নয়। তবে কি এগুলো কি ভোটার লিস্টে ভুয়ো ভাবে এসছে নাকি? ও হতে পারে, হয়তো এসছে। ভোটার তালিকার স্ক্রুটিনি করা চলছে আমাদের। আমরা প্রত্যেকটি মুনিনগর বুথের আন্ডারে প্রত্যেকটি গ্রামে যাই, যে দেখছি আশ্চর্যভাবে যে 2টি ভুয়া ভোটার রয়েছে, যাদের নাম্বার আমরা 981, এর তো নামই নাই, কোনো নামই নাই, এবং পিতারও নাম নাই, এবং এদের ছবি সমেত এদের এপিক নাম্বার আছে। আর একজন হচ্ছে 984, এর নাম হচ্ছে অনুরাধা বেরা, এর এপিক নাম্বার আছে, ছবি আছে। এটা তো পুরো ভুতুড়া ভোটার। আমাদের কোনো বুথে এরকম নামে কোনো ব্যক্তি নাই কিংবা কোনো মহিলা নাই, এটা সম্পূর্ণ ভুয়া ভোটার। এটা বিজেপি চক্রান্তি গেলে ঢুকানো হয়েছে এদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য। আমরা উপনেতৃত্ব যারা আছে তাদেরকে আমরা জানাবো। মানুষের মন ডাইভার্ট করার জন্য এইসব কথা। বিএলও কাদের, আরো কাদের, কার অধীনে কাজ করে? সমস্ত রাজ্য সরকারের। আর ভুয়ো ভোটার ভারতীয় জনতা পার্টি সেন্ট্রাল গভর্নমেন্ট ওখান থেকে ঢোকাচ্ছে। এমনকি যে রাজ্য নির্বাচন কমিশন সেটা পর্যন্ত এখানকার রাজ্য মানে তিনি রিক্রুট করেন। এসব মিথ্যে কথা বলে শুধুমাত্র সাধারণ মানুষের কাজ করেনি, আর এসব ধামাচাপা দেওয়ার জন্য এইসব কারসাজি হচ্ছে। এসব মানুষ বুঝে গেছে যে এতগুলো লোকের মধ্যে সারা গিয়ে 2টো ভোটারকে ভুয়ো দেখিয়ে আমার কথা হচ্ছে ভারতীয় জনতা পার্টি জিতে যাবে, এ হাস্যকর জিনিস। তৃণমূলের এইসব ভাঁওতাবাজি শেষ হয়ে এসছে, মানুষ বুঝে নিচ্ছে কোনো অবস্থাতেই মানুষ আর তৃণমূলকে ভোট দেবে না, এটুকু আপনি নিশ্চিন্তে রাখতে হবে। এ তো এক গন্ডগোল দেখলেন। এবার ডেবরার ছবি দেখাবো। আধার কার্ডে আঙুলের ছাপ মিলছে না, আঙুলের ছাপ না মেলার দাবি করছেন কয়েকজন বৃদ্ধ। কিন্তু আধার কার্ডে তো এই বায়োমেট্রিক খুব গুরুত্বপূর্ণ। কেন এরকম সমস্যা রাধামোহনপুরে দিগ্বিজয়ের কাছ থেকে জানবো। দিগ্বিজয়, যদি বায়োমেট্রিক না মেলে তাহলে তো নানা সমস্যায় পড়তে হতে পারে, সেক্ষেত্রে কি কারণেই বায়োমেট্রিক না মেলার? দেখো সোনিয়া, আমরা যেটা জানতে পেরেছি, পশ্চিম মেদিনীপুর জেলার দেবদা ব্লকের রাধামোহনপুরের এলাকার বেশ কয়েকজনের মূলত বয়স্ক জনিত কারণেই আঙ্গুলের ছাপ, অর্থাৎ আধার কার্ডে যে আঙ্গুলের ছাপ লাগে সেই ছাপ কিন্তু ম্যাচিং হচ্ছে না। সেই নিয়ে কিন্তু এই কয়েকজন দেবরা রাধামোহনপুর পোস্ট অফিসে বারবার গিয়েছেন, বিভিন্নভাবে সেই সমস্যা সমাধানের কথা আবেদন করেছেন, কিন্তু পোস্ট অফিসের পক্ষ থেকে কোনো রকম কোনো তারা সদুত্তর পায়নি। এই নিয়ে তারা ডেবরা বিডিওকেও লিখিত অভিযোগ জানিয়েছে। আজকের দিনে আধার কার্ডের যে আঙ্গুলের ছাপ তা কিন্তু খুবই প্রয়োজন, এবং তারা জানাচ্ছেন যে যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন সেগুলো হচ্ছে যে টাকা তোলা জমার ক্ষেত্রে বা রেশন তোলার ক্ষেত্রেও বায়োমেট্রিক লাগছে। সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকেরই বয়স প্রায় 58, 60, 75। তো এক্ষেত্রে কিন্তু তারা চরম সমস্যায় পড়েছে এবং তারা চাইছেন এর সুরাহা কিভাবে হবে সেই নিয়ে ভিডিওকে অভিযোগ জানিয়েছেন। যদিও এ বিষয়ে আমরা রিজু গাঙ্গুলি, যিনি সাউথ বেঙ্গল রিজিয়নের যিনি ম্যানেজার পোস্ট মাস্টার আছেন, তিনি কিন্তু জানিয়েছেন যে জনপ্রতিনিধিরা যদি আবেদন করেন তাহলে কিন্তু ওই এলাকায় ক্যাম্প করে সমস্যা সমাধানের আশ্বাস মিলেছে। ক্যাম্প করব যেখানে রেটিনাল স্ক্যানের মাধ্যমে এই বায়োমেট্রিকটা ক্যাপচার করে নেওয়া যাবে। আমি জানি আমার নিজের মারই বয়স হয়ে গেছে, আঙুলের এই দাগগুলো এখন মসৃণ হয়ে গেছে, এগুলো আর মিলছে না। সেই কারণে এখন রেটিনাল স্ক্যানিং হচ্ছে শ্রেষ্ঠ উপায়। তার জন্য যদি জনপ্রতিনিধি একবার লিখে দেন তাহলে আমরা সেখানে ক্যাম্প করিয়ে নেব।
এবং তার মাধ্যমে এই কাজটা করে দিতে পারবো। জনপ্রতিনিধি না লিখলে আসলে ইউআইডিএ অথরিটি এর অনুমোদন দিতে চায় না, সেক্ষেত্রে আমরা কাজটা করলেও পরবর্তীকালে তার গ্রহণযোগ্যতা থাকে না। এবার উত্তর চব্বিশ পরগনার মছলদপুরের দিকে নজর রাখবো। কাকা বেঁচে আছেন, কিন্তু ভাইপো কি করেছেন? জীবিত কাকাকে মৃত প্রমাণ করে ওয়ারিশন সার্টিফিকেট বের করেছেন। হ্যাঁ, আর পঞ্চায়েত প্রধানের সই নকল করেছেন বলেও অভিযোগ। ঠিক কি করেছে জিয়াউল জানাতে পারবে। জিয়াউল, এই ঘটনা তিনি ঘটালেন কিভাবে? জীবিত কাকাকে মৃত প্রমাণ করে ওয়ারিশন সার্টিফিকেট বার করে সেখান থেকে জমি হাতানোর অভিযোগ ইতিমধ্যেই কিন্তু আমরা মসলন্দপুর 1 নম্বর পঞ্চায়েতের এই বামনডাঙ্গা এলাকার ঘটনা ইতিমধ্যেই থানায় গোবরডাঙ্গা থানায় অভিযোগ দায়ের হয় এবং সমীরণ দাস অর্থাৎ যে অভিযুক্ত, যে জমি হাতানোর অভিযোগ, অর্থাৎ তার কাকাকে জীবিত কাকা, তিনি 40 বছর ধরে মুম্বাই থাকেন এবং তিনি জীবিত রয়েছেন এবং তার পরিবার রয়েছে এবং তাকে মৃত ঘোষণা করে এবং তিনি অবিবাহিত এই প্রমাণ করে তিনি ওয়ারিশন সার্টিফিকেট বার করে পঞ্চায়েত থেকে এবং পঞ্চায়েতের প্রধানের সই নকল করেও তিনি এই ওয়ারিশন সার্টিফিকেট বার করে এবং তারপরে জমি হাতানোর অভিযোগ ইতিমধ্যেই কিন্তু এই অর্থাৎ কাকার মেয়ে তিনি কিন্তু একটি কমপ্লেন করেন পঞ্চায়েতে এবং তারপরে খতিয়ে দেখতে এই চক্ষু চড়ক কাজ অর্থাৎ পুরোটাই ভুয়ো, পুরোটাই নকল করে তিনি একেবারে এই জমি হাতানোর অভিযোগ ইতিমধ্যেই কিন্তু তার অর্থাৎ তার জীবিত কাকার মেয়ে তিনি কিন্তু একটি লিখিত অভিযোগ করেন এবং তারপরেই কিন্তু মসলন্দপুর পঞ্চায়েত সেখানে অভিযোগ দায়ের করে এবং এই অভিযোগের বিরুদ্ধে সমীরণ দাস নামে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। ফলে তিনি স্বীকার করেছেন যে পঞ্চায়েত থেকে নাকি তিনি পেয়েছেন, ফলে পঞ্চায়েতে কেউ যুক্ত রয়েছে কিনা সপ্তাহে তদন্ত করে দেখছে গোবরডাঙ্গা থানার পুলিশ। দেখা হচ্ছে।